আমাদের যে বেসিক নিড বলতে যে জিনিসটি বোঝাবার যে আমরা ছোট্ট একটা তালিকার মধ্যে এটাকে রাখতাম, খাদ্য, অন্ন, বস্ত্র বা বাসস্থান, এর বাইরে যে বিদ্যুৎ যে আজকে চালিকা শক্তি হিসেবে মানুষ অনেকগুলো কথা হয়েছে, যেগুলো কথার পুনরাবৃত্তি করা হয়তো নিশ্চয়ই অন্যদের ধৈর্যচ্যুতি ঘটাবে, সুতরাং আমি সেই পথে হাঁটতে চাই না। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতার সময়টা আমাদের মতন দেশ, যার অর্থনীতির মেরুদণ্ড কতটা শক্তিশালী সেই সব ব্যাপারে আমাদের প্রত্যেকেরই যখন ধারণা আছে, তখন সেখান থেকে নতুন কথা শুনবার মতন বা সেটিকে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়ার জন্য আমাদের কতটুকু অগ্রসরমানতা হয়েছে সেই বিবেচনা করবার সময় কিন্তু এখন এসেছে। আবার একই সাথে আমরা যদি ইউরেনিয়ামকে জ্বালানি বলি, তাহলে আমরা রূপপুর পারমাণবিক কেন্দ্রকে আমরা আজকের আলোচনার মধ্যে সম্পৃক্ত করতে পারিনি কেন, সেই প্রশ্নটি হয়তো আরেকবার হয়তো আমরা এখানে আনতে পারি। যদি সেটা আনতাম, হয়তো আমাদের দুর্নীতির যে প্যান্ডোরার বক্সটি ক্রমাগতভাবে খুলবার মতন প্রত্যাশা আমাদের আছে, সেখান থেকে হয়তো আমরা এটাও জানতে পারতাম যে বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম যে প্রকল্পটি, বৃহত্তম চৌর্যবৃত্তির কারখানায় পরিণত হয়েছে কি করে, সেই তথ্যটি হয়তো আমাদের সামনে আসত। ঠিক একই রকম ভাবে আমরা যদি বর্জ্যকে জ্বালানি বলে মানি, তাহলে বর্জ্য ব্যবস্থাপনার মধ্য দিয়ে ছোট ছোট বর্জ্যভিত্তিক 2 টন 3 টন পরিমাণ বর্জ্যকে জ্বালানিতে রূপান্তরণের প্রক্রিয়ার সাথে আমরা সম্পৃক্ত করবার ধারণা নিয়ে আরো একটি কার্যপত্র উপস্থাপনের সুযোগ এখানে ছিল কিনা, সেই ছোট্ট আকাঙ্ক্ষা হয়তো ভবিষ্যতে পূরণ হবে সেই প্রত্যাশা রাখছি। আমরা এটা সবাই জানি যে জ্বালানির মূল্য বৃদ্ধি শুধুমাত্র পকেট থেকে কিছু টাকা চলে যাওয়া এরকম নয়। এটি মূল্যবৃদ্ধি আমাদের জ্বালানি ব্যবহারের সক্ষমতাকে এতটা কমিয়ে দেয়, যেটা কর্মসংস্থানকে প্রভাবিত করে, পুঁজির বিকাশকে রুদ্ধ করে এবং প্রকারান্তরে আমাদের যে উন্নয়ন ভাবনাটি আছে সেটি প্রতিবন্ধকতার মুখোমুখি পড়ে। আমরা এটাও দেখেছি যে পরিপূর্ণভাবে একটি মুনাফা নির্ভর জ্বালানি খাতকে আমরা দেখছি, যেটার বিপরীতে ক্যাবের অবস্থানটি পরিষ্কার যে জ্বালানিতে বা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে মুনাফাশ্রয়ী সরকারি ব্যবস্থাপনার বিরুদ্ধে তাদের অবস্থান, এবং সেটা খুব যৌক্তিকভাবে তারা এখানে উপস্থাপনার চেষ্টা করেছেন। আমি আমার দলের পক্ষ থেকে যে কয়েকটি কথা বলতে পারি সেটি হয়তো এখানে উপস্থাপনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রত্যাশা হয়তো অনেকেরই আছে এটা নিয়ে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা আছে কিনা। আপনারা অনেকে জানেন, সবাই জানেন, বিশ্বাস করবো আমি, যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মপরিকল্পনা, যেটি বিএনপি এবং তার সমমনা রাজনৈতিক দলটা মিলে এটি কর্মপরিকল্পনা তৈরি করেছে, তার 17 নম্বর অনুচ্ছেদে এই সম্পর্কে সুস্পষ্ট কথা বলা হয়েছে যে নবায়নযোগ্য মিশ্র জ্বালানির নির্ভর বিদ্যুৎ ব্যবস্থাপনা হচ্ছে আগামী দিনের তাদের অঙ্গীকার, এবং ভূভাগের গ্যাস ও খনিজের অনুসন্ধান, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি আমার পূর্ববর্তী বক্তাদের অনেকেই এটি উপস্থাপন করেছেন, যে সেটি হচ্ছে যে ব্লু ইকোনমির যে অপার সম্ভাবনার জায়গাটি রয়েছে আমাদের বঙ্গোপসাগর, সেখানে অনেক কিছু নিষ্পত্তি হয়েছে, আমরা শুনেছি আইনগতভাবে আমাদের অনেক বড় প্রাপ্তি হয়েছে, কিন্তু সেখান থেকে আমাদের কিন্তু সত্যিকার অর্থে অর্থনীতিতে প্রবাহ বৃদ্ধি করতে পারে এমন কোনো উপাদানের সংযোজন আমরা আজও দেখতে পাইনি। সেই প্রত্যাশা আমরা অন্তত মনে করি যে যদি জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বটি দেয়, আমরা ক্ষমতা শব্দটি ব্যবহার করতে চাই না, কারণ ক্ষমতার ভেতরে যে দাম্ভিকতা রয়েছে সেটি একটা রাজনৈতিক দলকে অনেক সময় উন্মত্ত করে তোলে। সেই বিবেচনাতে সেই ক্ষমতা শব্দটির থেকে দূরে থাকা উচিত। এটি হচ্ছে জনগণ যদি তাদের প্রত্যাশা অনুযায়ী কাউকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তো সেই দায়িত্বের জায়গাতে আমার দলটি যদি আসে, তাহলে আমরাও এটা বিশ্বাস করি যে বাংলাদেশের যে ভৌগোলিক এবং একই সাথে যে আবহাওয়াজনিত যে অ্যাডভান্টেজটা রয়েছে, সেটাতে আমাদের দেশের প্রত্যেকটি বাড়ি কিন্তু একটি ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্রে পরিণত হতে পারে। সেটি আমাদের হয়তো এখনো পর্যন্ত পরিকল্পনার ব্যর্থতা, যে আমরা দিনের বেলার সেই বিদ্যুৎটি সেই বাড়ির জন্য, এবং তার সাথে যদি আমরা সেটিকে সংরক্ষণ উপযোগী করি, তাহলে জাতীয় বিদ্যুৎ গ্রিডে এটিকে সংযুক্ত করবার একটা অপার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা ব্যবহার করতে পারি। তাতে অনেকের যে প্রশ্নটি ছিল যে আমাদের ছোট্ট জায়গাতে ভূভাগের উপরে যদি এরকম সোলার প্যানেল বসিয়ে আমরা আমাদের সেই কৃষি জমির সম্ভাবনাকে বা তার সক্ষমতাকে বা তার সংখ্যাকে কমিয়ে আনবো কিনা। বাংলাদেশের প্রত্যেকটি সচেতন রাজনৈতিক দলের মতন আমরা বিশ্বাস করেছি যে বাংলাদেশে তার স্বার্থকে বিসর্জন দিয়ে পরিবেশকে ঝুঁকির মধ্যে ফেলে আমরা রামপালের মতন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার ভেতর দিয়ে যে বোঝাটি আমার রাষ্ট্রের জন্য আগামী দিনের জন্য তৈরি করেছি, আমাদের প্রাকৃতিক সম্পদ এবং আমাদের প্রাকৃতিক সুরক্ষার সুন্দরবনকে বিপদগ্রস্ত করবার যে অপকর্মটি করেছি,
সেই অপকর্মের দায়ভার হয়তো আমাদের না চাইলেও আগামী দিনে বহন করতে হবে।